একটি পরিবারের সকলে মিলে খেতে বসেছে। সেই সময় হঠাৎ বাড়ির ছেলের ঘোষণা, সে বাড়ি ছাড়তে চায়, বাড়ির বাইরে বন্ধুর সঙ্গে আলাদা থাকতে চায়। তাই শুনে বাবার উত্তর যে ডাক্তার দেখাও বা কাউন্সিলরের সঙ্গে কথা বলো, দেখবে চাইলেই খুব সহজেই স্বাভাবিক নর্মাল জীবনে ফিরে আসা যায়, এতটাও কঠিন হবে না। তা শোনার পর নারীর সত্তাকে স্বীকৃতি দিতে চাওয়া পুরুষের শরীরে আটকা পড়া সেই রূপান্তরকামী ছেলের উত্তর, সে অপারেশন করতে চায় তার লিঙ্গ পরিবর্তনের জন্য। তা শোনার পর খাবার টেবিলে শ্মশানের নীরবতা। আশা করি এটা শুনে বুঝতে পারছেন আমি কোন সিনেমার কোন দৃশ্যের কথা বলছি। আমরা ফিরবো এই দৃশ্যে, তবে তার আগে আপনাদেরকে জানাই আমাদের আজকের এই পর্বের বিষয় না পুরুষ না মহিলা হয়ে ওঠা সেই তৃতীয় লিঙ্গের মানুষজনদের কথা। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। চিত্রাঙ্গদা ছবিতে রূপান্তরকামী চরিত্রে ঋতুপর্ণ ঘোষের এই দৃশ্যায়ন প্রায় সব তৃতীয় লিঙ্গের মানুষের একটি কঠোর বাস্তব। বয়স সন্ধিতে যখন শরীর এবং মননে দুই রকমের সত্তার সঙ্গে পরিচিত হচ্ছেন তারা, তখন ঘরে বাইরে এমনই নানান বিরোধিতার মুখোমুখি হতে হয় তাদেরকে। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি স্কুলও, কোথাওই মন খুলে কথা বলতে পারেন না তারা। উল্টে বাবা মায়ের অসহযোগিতা, সন্তানকে বুঝতে না চাওয়ার গোঁড়ামি, সম্পর্ককে অস্বীকার করার মানসিকতা কখনো কখনো জীবনের বিপজ্জনক বাঁকে এনে দাঁড় করায় তৃতীয় লিঙ্গের ওই মানুষদের। সন্তানের অসুখ সারাতে হবে, মনোবিদ্যার দ্বারস্থ হতে হবে, মারধর কখনো বা বাড়ি থেকে বিতরণ চেষ্টার কসুর করেন না অভিভাবকেরা। আর গ্রাম, শহর, শহরতলিতে আজও তার খেসারত দিয়ে চলেছেন রূপান্তরকামীরা। কেউ কেউ বাড়ি ছেড়ে পালানোর পথ খুঁজেন, কেউ হন বিপথগামী, কেউ বা ভিন রাজ্যে পাচার হয়ে যান, কেউ আবার বেছে নেন আত্মহননের পথ। একদিকে পুরুষ এবং অন্যদিকে নারী, এই দুই চেনা পরিসরের বাইরে আরও একটি তৃতীয় পরিসর আছে। সেই তৃতীয় পরিসর যা আজকের সমাজে একটি প্রতিষ্ঠিত সত্য। কিন্তু সত্যি কথা বলতে আজকে যদি প্রশ্ন করা হয় যে আমাদের দেশে কি কতজন এই সত্তা নিয়ে, এই পরিচয় নিয়ে বেঁচে আছেন, তার সঠিক উত্তর পাওয়া যাবে না। অথচ লোকসভা নির্বাচনে এই শ্রেণীর ভোটার সংখ্যা প্রায় 34% বেড়েছে আমাদের লাস্ট লোকসভা নির্বাচনের ভোটে। কিন্তু আমাদের সমাজের মূল স্রোত এখনো কিন্তু এই তৃতীয় লিঙ্গ ব্যাপারটিকে এতটাই অচ্ছুত করে রেখেছে যে আজও দেশের বহু মানুষ নিজের সঠিক, নিজের প্রকৃত সত্যকে বহিঃপ্রকাশ করতে প্রচণ্ড ভয় পান। বিশ্বজুড়ে জুন মাসকে প্রাইড বা গরিমা মাস হিসেবে উদযাপন করেন সমপ্রেমী, রূপান্তরকামী তথা কুয়ের পরিচয়ের মানুষজনেরা। কারণ নাম বদল হয়েছে, কেউ অস্ত্র পাচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করিয়েছেন, কেউ পরিবার থেকে বিতাড়িত, কেউ কেউ জন্মসূত্রে প্রাপ্ত পুরুষ বা মহিলা পরিচয়কে অস্বীকার করে তারাও বাঁচতে চাইছেন নিজেদের বেছে নেওয়া লিঙ্গ পরিচয়ে। তারা এদেশে রূপান্তরকামী, রূপান্তরিত এবং তৃতীয় লিঙ্গের মানুষ। আজ আমরা দেখব সমাজের মূল স্রোতে কতটা ফিরতে পারলেন এই না পুরুষ না মহিলা হয়ে ওঠা তৃতীয় লিঙ্গের মানুষেরা। ভারতের সরকারি বেসরকারি সংস্থাগুলিতে এলজিবিটি শ্রেণীর মানুষের সংখ্যা আনুবীক্ষণিক। তাদের কথা আলোচনা করলেও সমাজ বাঁকা চোখে তাকায়। চেন্নাই হাইকোর্ট কয়েক বছর আগে একটি অসাধারণ রায় দিয়েছিলেন। রাজ্য সরকার এমনকি কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও সমলিঙ্গ সংক্রান্ত আইনকে সম্মান করতে হবে এবং সমাজের মূল স্রোতে তাদের সামিল করার চেষ্টা করতে হবে। বিতর্কিত ট্রান্সজেন্ডার বিল তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের অধিকারের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। এছাড়াও তৃতীয় লিঙ্গের মানুষকে চাকরি বা প্রমোশন দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা চলবে না, দুর্ব্যবহার করলে শাস্তি হতে পারে, এমন অনেক কিছু বলা হলেও বাস্তবে 92% তৃতীয় লিঙ্গের মানুষ ভারতে স্বীকৃত অর্থনৈতিক পরিসর থেকে বঞ্চিত। বাকি 8% পদে পদে সমস্যার সম্মুখীন হন। বর্তমানে আমাদের এই রাজ্যে এই তৃতীয় লিঙ্গের ঠিক কতজন মানুষ বসবাস করছেন তার সুনির্দিষ্ট কোনো হিসেব নেই। অথচ প্রশাসনিক সূত্রের খবর যে সম্প্রতি প্রায় 11,000 এই শ্রেণীর মানুষ ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন। অন্যদিকে সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংস্থাদের সূত্র অনুযায়ী আমাদের এই রাজ্যে বর্তমানে প্রায় 20,000 তৃতীয় লিঙ্গের মানুষ বসবাস করছে। রেলের পরিসংখ্যান বলছে যাত্রীদের থেকে জোর করে টাকা আদায় করার জন্য প্রতি বছর 15 থেকে 18,000 বৃহন্নলাকে গ্রেপ্তার করা হয়। তাই সহজেই বোঝা যায় সরকারের মনের আভাস। রাস্তায় কোনো সিগন্যাল বা টোল দেওয়ার জন্য গাড়ি দাঁড় করালে জানলায় টোকা পড়ে। গাড়ি চালকদের অভিযোগ, একজন বৃহন্নলা 20 থেকে 100 বা তারও বেশি টাকা দাবি করেন। না দিলেই গালিগালাজ, কটূক্তি, গাড়ির সামনে তারা দাঁড়িয়েও পড়েন। কিন্তু এরকম অবস্থা কেন হবে? প্রশাসন যদি এগিয়ে না আসে, পুনর্বাসনের ব্যবস্থা যদি না করা যায়, তাহলে এই ট্রান্সজেন্ডার সম্প্রদায়
যাবেনই বা কোথায়? বিশেষ ট্রান্সজেন্ডারদের 40% বিষণ্ণতায় আত্মহত্যার চেষ্টা করে, অথচ তাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলার কেউ নেই। পশ্চিমবঙ্গ রাজ্য তৃতীয় লিঙ্গ উন্নয়ন পর্ষদ এর এক সদস্য জানিয়েছিলেন, আমাদের পাশে কেউ নেই, আমরা কিভাবে জীবিকা নির্বাহ করব? বাধ্য হয়েই সাধারণ মানুষের কাছে সাহায্য চাইতে হয়। রূপান্তরকামী মহিলা তথা পোড় খাওয়া সমাজকর্মী রঞ্জিতা সিংহ জানান, তৃতীয় লিঙ্গভুক্তদের অধিকারের লড়াই মানব অধিকারের লড়াই বলেই দেখতে হবে। রঞ্জিতা বলেছেন, বেটি বাঁচাও বেটি পড়াও বা কন্যাশ্রীর মতো সরকারি প্রকল্প যদি থাকে, তাহলে রূপান্তরকামী বাঁচাও প্রকল্প কেন থাকবে না? তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষণ কেন করা হবে না? আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু এখনো সমান অধিকার পাইনি। তাই রূপান্তরকামী সন্তানকে মানতে আজও এত সমস্যা। ঘেটু পুজো, আলকাপ, ভাদুর গানেও সমকামী বা রূপান্তরকামী মানুষদের কথা নানানভাবে এসেছে। আমাদের এই শহর কলকাতায় বড় হয়েছেন হিরণময় দে। তিনি পুরুষ থেকে মহিলায় রূপান্তরিত হয়ে সুচিত্রা দে হন। শিক্ষিকা হিসেবে নতুন চাকরি খুঁজতে গিয়ে তিনি জানিয়েছেন, বারবার এমন বহু প্রশ্ন শুনতে হয়েছে যার সঙ্গে শিক্ষকতার কোনো সম্পর্কই নেই। পরিষ্কারভাবে বলতে গেলে বলতে হবে যে বহু স্কুল কলেজের প্রধানেরা ইন্টারভিউতে শুধুমাত্র জানতে চেয়েছিলেন যে সুচিত্রা সন্তান জন্ম দিতে পারবে কিনা বা সন্তানকে ব্রেস্ট ফিড করবার ক্ষমতা তার আছে কিনা। সেই অধ্যক্ষদের কোনোভাবেই জানার ইচ্ছে ছিল না যে সুচিত্রা শিক্ষাগতভাবে যোগ্যতা আছে কিনা বা সে পড়ানোর জন্য যোগ্য কিনা। তারা শুধুমাত্র তার শরীর নিয়ে জানতে চেয়েছিলেন। এর মধ্যে কোনো ইনস্টিটিউশনই পরে সুচিত্রাকে আর কাজ দেননি। ঠাকুরপুকুরের একটি স্কুলে এখন সুচিত্রা পড়াচ্ছেন। তিনি এও জানান যে এই স্কুলেই তিনি একসময় পুরুষ হিসেবে পড়িয়েছেন, আজকে তিনি একজন মহিলা হিসেবে এই ঠাকুরপুকুরের স্কুলে পড়াচ্ছেন। যৌনতার নিরিখে যারা প্রান্তিক, তাদের সমস্যা এক এক ক্ষেত্রে এক এক রকম। মাঝে মধ্যেই খবর আসে শহরের বিভিন্ন প্রান্তে রূপান্তরকামীরা নানান রকম হেনস্থার শিকার হচ্ছেন, কখনো ঠাট্টা তামাশা তো কখনো আবার গালিগালাজ, মারধর। কিন্তু এমন সমস্যায় পড়লে কোথায় যাবেন? কোন বন্ধুকে পাশে পাবেন? সংকটের সময় রূপান্তরকামীদের পাশে থাকতেই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মিলিতভাবে নির্দিষ্ট একটি হেল্পলাইন নাম্বার চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আসলে রূপান্তরকামীদের বিষয়ে কেন্দ্র ও রাজ্য দুই সরকারই উদাসীন। দেশ জুড়ে এই প্রান্তিক মানুষদের পক্ষে রাজনৈতিক সদিচ্ছা তৈরি না হলেও কোনো হেল্পলাইন, কোনো বোর্ড, কোনো সংগঠনই ঠিকভাবে কাজ করতে পারবে না। তাই এই কাজ করতে গেলে শুধু তৃতীয় পরিসরের মানুষজনকে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রে টেনে আনলেই হবে না, সেই মতো পরিকাঠামো ও প্রশিক্ষণ চাই। সবার প্রথম ধাপে দরকার সহনাগরিকদের মনকে সংবেদনশীল করা। আমাদের চারপাশের মানুষকে ভাবতে হবে, শেখাতে হবে যে এরাও মানুষ। ভারতে সমকামীদের অধিকার নিয়ে আলোচনা বা আইন তাদের স্বাভাবিক সামাজিক জীবনের নিশ্চয়তা দেয় না। এলজিবিটি গোষ্ঠীর মানুষ সম্পত্তির উত্তরাধিকার, সন্তান দত্তক নেওয়া, ব্যাংক থেকে ঋণ নেওয়া, অফিস বা স্কুল কলেজে নির্দ্বিধায় যাতায়াত, এমন অনেক অধিকার থেকে বঞ্চিত। ভারতের সংবিধান বৈষম্যের বিরোধী। এই দেশে নাগরিকের ব্যক্তিগত বিষয়ের অধিকার, নাগরিকের জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার স্বীকৃত, অথচ তৃতীয় লিঙ্গের ব্যক্তিসত্তা বিপন্ন। প্রশ্ন জাগে, বৈষম্যের ধারাপাতে তৃতীয় লিঙ্গের মানুষেরা কি একেবারেই আত্মপ্রত্যয়হীন, বিষাদগ্রস্তই হয়ে বাঁচবেন এনারা? আমাদের এই রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে বা সেই স্কুলের পরিবেশে এই জেন্ডার ডাইভার্সিটি বা লিঙ্গ বৈষম্যের যে স্টেরিওটাইপিক্যাল বীজ গাঁথা আছে, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলের মধ্যে যেভাবে এই বীজ রোপণ করে দেওয়া হয়েছে, তাকে সমূলে উপড়ে না ফেলতে পারলে এই সমস্যার কোনোভাবেই হাল পাল্টানো যাবে না। যেমন ধরে নেওয়া যাক, সেই স্কুলের সিলেবাস বা সেই স্কুলের বিভিন্ন রকমের পলিসি বা যে সকল প্র্যাকটিস চলছে সেই স্কুলে, সেইগুলো থেকে একটু একটু করে এই স্টেরিওটিপিক্যাল প্র্যাকটিসগুলোকে সমূলে উপড়ে ফেলতে হবে। তা না হলে এই তৃতীয় লিঙ্গের মানুষদের কোনো সুরাহা করা যাবে না। এই সমকামীদের অধিকার নিয়ে যতক্ষণ না প্রথম এবং দ্বিতীয় পরিসরের মানুষজন, অর্থাৎ আমরা জনসাধারণ, অর্থাৎ সহনাগরিকরা সংবেদনশীল হচ্ছি, তাদের অধিকার নিয়ে বুঝছি, ততক্ষণ তাদেরকে কোনো রকম সুরাহা দেওয়া যাবে না। তাই আমরা যদি একবার বুঝতে শিখি, আমরা যদি একবার তাদের রাইটসগুলো নিয়ে বুঝতে পারি, তাহলে সরকার আর মুখ ঘুরিয়ে রাখতে পারবে না এই তৃতীয় শ্রেণীর মানুষদের থেকে। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আশা করি এই পর্ব আপনাদের ভালো লেগেছে, এবং যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বা অবজারভেশন থাকে, অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট বক্সে জানাবেন এই পর্ব আপনাদের কেমন লাগলো বা আপনার মন্তব্য। এবং এইভাবেই সঙ্গে থাকুন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।